জুলাই হত্যাযজ্ঞে হাসিনার মামলায় রায়ের তারিখ নির্ধারণ বৃহস্পতিবার। রায় ঘিরে উৎকণ্ঠা নেই বলছে প্রসিকিউশন। গণভোট জুলাই সনদ নয়, দেশের মানুষ ভোট দিতে উদ্গ্রীব বললেন ফখরুল। গণতন্ত্র বিরোধীরাই নির্বাচন বাধাগ্রস্ত করছে অভিযোগ আমির খসরুর। 10ম গ্রেড সহ 3 দাবিতে শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের লাগাতার অবস্থান। প্রথম দিনের কর্মবিরতিতে অচল সারা দেশে বিদ্যালয়। এবং এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম না কমলে আমদানির সিদ্ধান্ত সরকারের। আমন মৌসুমে ধান চালের সংগ্রহের লক্ষ্যমাত্রা সহ মূল্য নির্ধারণ। আসসালামু আলাইকুম, সবাইকে মহড়া সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুয়া বিনতে তাহের। জুলাই হত্যাযজ্ঞ মামলায় হাসিনা কামাল গংদের রায় ঘিরে প্রসিকিউশন উদ্বিগ্ন নয় বলে জানালেন প্রসিকিউটর গাজী MH তামিম। চলতি মাসের 13 তারিখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ হবে বলেও জানান তিনি। এদিকে জুলাই আন্দোলনে রাজধানীর চাংখারপুলে 6 হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে 14 দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। 12 নভেম্বর এই মামলার পরবর্তী সাক্ষ্যের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মেজবা রহমানের রিপোর্ট। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের রায় এখন ট্রাইব্যুনালের আলোচনার কেন্দ্রবিন্দু। কবে এই মামলার রায় আসবে তা নিয়ে নানা মনে গুঞ্জন থাকলেও রোববার তা স্পষ্ট করেছেন অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। এবার ট্রাইব্যুনাল রায়ের তারিখ নির্ধারণের জন্য একটি তারিখ রেখেছেন। তিনি জানান এ মাসের 13 তারিখে এই মামলার রায়ের তারিখ নির্ধারণ হবে। যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ হবে এ মাসের 13 তারিখে। তার জন্য প্রসিকিউশনের প্রস্তুতি কিছু নেই। প্রসিকিউশন কোনো অনিরাপত্তা বোধ করছে না। এর রায় ঘিরে সম্ভাব্য রাজনৈতিক উত্তাপের বিষয়ে প্রসিকিউটর বলেন, রাজনৈতিক দলগুলোর কর্মসূচি নিয়ে প্রসিকিউশন উদ্বিগ্ন নয়। রাজনৈতিক দলগুলো তারা রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করবেন। রাষ্ট্রের বা সরকারের আইন শৃঙ্খলা বাহিনী সেটার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। প্রসিকিউশনের সাথে এই রাজনৈতিক কর্মসূচি বা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কোনো সম্পর্ক নাই। এদিন পেশাগত আচরণ ও স্বার্থের দ্বন্দ্ব এড়াতে সেনা কর্মকর্তাদের পক্ষে থাকা গুমের 2টি মামলা ও রামপুরায় 28 জনকে হত্যার মামলায় নিজেকে প্রত্যাহার করে নেন আইনজীবী ব্যারিস্টার M সরোয়ার হোসেন। কোর্টের অনুমতি ছাড়া, ট্রাইব্যুনালের অনুমতি ছাড়া ওকালতনামা প্রত্যাহার করার সুযোগ নাই। আজকে আবেদনের মাধ্যমে মাননীয় ট্রাইব্যুনালে আমার নাম প্রত্যাহার করার জন্য আবেদন করেছি। মাননীয় ট্রাইব্যুনাল সেই আবেদন গ্রহণ করেছেন। এদিকে 12 নভেম্বর চাংখারপুলে 6 হত্যা মামলার পরবর্তী সাক্ষ্যের দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ নিয়ে শঙ্কার কিছু নেই বলেও উল্লেখ করেন তিনি। সকালে রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে বিচারকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এক বিচারকের জায়গায় আদালতে 3 বিচারক দেওয়া হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, এতে আদালতে মামলা জট কিছুটা কমবে। বিচার ব্যবস্থার সংস্কারে সরকার নানা উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি। লিগ্যাল এইডের ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন এনেছি, যে আইনগত সহায়তা নেওয়া বাধ্যতামূলক করেছি। অনেক ক্ষেত্রে একজন বিচারকের জায়গায় 3 জন বিচারক দিচ্ছি, যাতে আদালতে মামলার চাপ কমে। তো আমরা এই আইনগত সংস্কার এগুলি আপনার খুব ইমিডিয়েটলি এটার ইম্প্যাক্ট দেখা যায় না, কিন্তু আলটিমেটলি মানুষের অনেক উপকার হবে। মামলার খরচ ঝামেলা এগুলি খুব কমে যাবে। আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর। নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি মহল দেশে সংকট সৃষ্টির নাটক করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে সাধারণ মানুষ এসব নাটক বিবেচনায় না নিয়ে ভোট দিতে উদ্গ্রীব বলেও দাবি করেন তিনি। আর যারা নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে তারা গণতন্ত্র চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন।
রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আগামীর উন্নত জাতি গঠনে দিক নির্দেশনামূলক সুপারিশ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বইটির বিভিন্ন দিক তুলে ধরেন লেখক। দেশের মানুষের দ্বারা এতে যোগ দিয়ে শেখ হাসিনা বিদায়ের পরও অনেকের মধ্যে অগণতান্ত্রিক আচরণ রয়ে গেছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের স্বাধীনতার কৃতিত্ব নিয়েছিল শেখ হাসিনা, তার পরিবার, তার দল, মুক্তিযুদ্ধের সব কৃতিত্ব কোথায় গেছে বাংলাদেশ? ওই কৃতিত্ব নিতে গিয়ে তো বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। আবার একটা গ্রুপ এখন বেরিয়েছে, তাদেরকে কৃতিত্ব নিতে হবে। ওই বিএনপি তো কৃতিত্ব নিচ্ছে না। কৃতিত্ব যদি আবার এই খেলা শুরু হয়, ওই যে আওয়ামী লীগের যেভাবে ধ্বংস হয়েছে ওই পথে চলতে হবে। যারা তাদের এই সমস্ত কথা বলে ঘোলাটে করে নির্বাচনকে বাধাগ্রস্ত করার, বিলম্বিত করার চেষ্টা করছে, তারা কি গণতন্ত্রের পক্ষের লোক? এটাকে আমি বলতে পারবো? মহাবক্রেসির মাধ্যমে চাপ সৃষ্টি করে জোর করে সিদ্ধান্ত গ্রহণ থেকে আমরা দূরে থাকছি। এদিকে দুপুরে ঠাকুরগাঁওয়ে স্থানীয় বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দেশের জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে মুখিয়ে আছে। পরবর্তী সরকার গঠন করব, যেটা রাজি হব সেটাই শুধু আসবে, যেটা রাজি হব না সেটা পার্লামেন্টে যাবে। পার্লামেন্টে গিয়ে আপনারা তর্ক বিতর্ক হবে, ভোটাভুটি হবে, সেখানে পাস হবে। কিছু লোক পিআর, গণভোট ও জুলাই সনদ সহ নানা ইস্যু জনগণের উপর চাপিয়ে দিতে চায় বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। গণভোট, সনদ এসবকে আমরা বুঝি, এগুলো বোঝে সমস্ত উপরতলা থেকে কিছু লোক আসছে, দেশের চলমান সংকট নিরসনে নির্বাচিত জনপ্রতিনিধিরা কাজ করবেন বলেও জানান বিএনপির এই শীর্ষ নেতা। আমরা যদি বিএনপি সরকারে আসি, কৃষক যেন তার যে ধান বলেন, আলু বলেন, যেটা উৎপাদন করবে তার জন্য যেন সে ন্যায্য দাম পায়, সেই ব্যবস্থাটা আমরা করতে চাই। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। দশম গ্রেড সহ 3 দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা। দাবি মানা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা। জাতীয় শহীদ মিনারের সমাবেশ থেকে এমন হুঁশিয়ারি দেন তারা। এদিকে চলমান আন্দোলনে আটক 5 শিক্ষককে দুপুরে ছেড়ে দেওয়া হয়। সুরাইয়া মুনির রিপোর্ট। শনিবার শাহবাগে প্রাথমিকের সহকারী শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে দেশজুড়ে কর্মবিরতির ডাক দেয় তারা। সকাল থেকেই আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে বিক্ষোভ প্রকাশ করেন। তারা জানান, শিক্ষক পরিচয় থাকা সত্ত্বেও তৃতীয় শ্রেণীর কর্মকর্তা হিসেবে অন্তর্ভুক্তি এবং দীর্ঘদিনের বেতন বৈষম্যের কারণে তারা এই বিক্ষোভে অংশ নিয়েছে। বৈষম্যহীন সরকারের কাছে আমাদের বৈষম্য দূর করার জন্য আমরা সেই দাবি আদায় নিয়ে এখানে এসেছি। এশিয়ার মধ্যে সবচেয়ে কম বেতন প্রোভাইড করা হয় বাংলাদেশের শিক্ষকদের, যেখানে নামে মাত্র বেতন প্রোভাইড করা হয়। কোন যোগ্যতার ভিত্তিতে আমাদের এখনো 13তম গ্রেডে রেখে দিয়েছেন সেটা আমি আমাদের শিক্ষা উপদেষ্টার কাছে এবং জাতির কাছে জানতে চাই। আমি যে শিক্ষকের কাছে শিক্ষা অর্জন করে শিক্ষক হয়েছি, সেই শিক্ষকও যে জায়গায় আছে আজ 20 বছর 25 বছর পরে আমিও সেই একই পদমর্যাদায় আছি। এই দাবি যতক্ষণ পর্যন্ত সরকার না মেনে নেবে ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান চলবে এবং সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। আইন শৃঙ্খলা বাহিনীর আক্রমণে কয়েকজন শিক্ষক আহত হন বলে অভিযোগ করেন তারা। ওনাদের সাথে আমরা সুন্দর ব্যবহার করেছি, কিন্তু ওনারা হঠাৎ করে এসে আমাদেরকে আক্রমণ করলো। 200 শতাধিক শিক্ষক অসুস্থ অবস্থায় আছেন, তার মধ্যে কয়েকজনের মুমূর্ষু অবস্থা। আমরা হাতিয়ার লয়ে গেছি কলম, আমরা কলমের পরিবর্তে গোলাবর্ষণ আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। আন্দোলনকারীরা জানান, 3 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। সামনে বার্ষিক পরীক্ষা ও আসন্ন প্রাথমিক বৃত্তি পরীক্ষা থাকলেও তা না নেয়ার সিদ্ধান্তে অনড় রয়েছেন তারা। শিক্ষকরা সরকারের কাছে প্রাথমিক সহকারী শিক্ষকদের 10ম গ্রেডে উন্নীতকরণ সহ দাবি বাস্তবায়নের সুস্পষ্ট ঘোষণা চান। আমরা অনতি বিলম্বে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করছি এবং শান্তিপূর্ণ সমাবেশে
যারাই বর্বরোচিত হামলা চালিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে। তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন আরও জোরদার করা হবে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে 3 দফা দাবি এবং শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সহকারী শিক্ষকেরা। ফলে সারা দেশের প্রায় 65,000-এরও বেশি বিদ্যালয়ে পাঠদান বন্ধ হয়ে গেছে। শিক্ষকদের চলমান কর্মবিরতি নিয়ে প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সিফাত রহমান জেসি। দশম গ্রেড সহ 3 দফা দাবি আদায় ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন সহকারী শিক্ষকরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে শুরু হয় এই কর্মসূচি। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত থাকলেও পাঠদান হয়নি। খুলনার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা প্রতিষ্ঠানে উপস্থিত হলেও কেন্দ্রীয় শিক্ষক সংগঠনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। সারা দেশের মতো বরিশালের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরাও কর্মবিরতি পালন করেন। রোববার সকাল থেকে তাদের কর্মসূচি শুরু হয়। নওগাঁ জেলাতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শিক্ষকদের উপর পুলিশি হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রংপুরের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি পালন করেন। তবে দেশব্যাপী ঘোষিত সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মবিরতির আহ্বান বগুড়ায় তেমন প্রভাব ফেলেনি। জেলার অধিকাংশ বিদ্যালয়ের শিক্ষকরা শ্রেণী কার্যক্রম পরিচালনা করেছেন এবং শিক্ষার্থীদের উপস্থিতিও তুলনামূলক ভালো। এদিকে রাজশাহী এবং পিরোজপুরেও কর্মবিরতি পালন করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম না কমলে আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিকেলে সচিবালয় এক ব্রিফিংয়ে একথা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আলাদা অনুষ্ঠানে চলতি অর্থবছরে আমন মৌসুমে ধান চালের সংগ্রহ লক্ষ্যমাত্রা সহ মূল্য নির্ধারণের কথা জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এদিকে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, নতুন পে কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। আমন মৌসুমে 50,000 মেট্রিক টন ধান, 6 লাখ মেট্রিক টন সেদ্ধ চাল ও 50,000 মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। 20 নভেম্বর শুরু হয়ে সংগ্রহ কার্যক্রম চলবে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত। সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় চলতি 25-26 অর্থ বছরের আমন মৌসুমে ধান ও চাল সংগ্রহ মূল্য নির্ধারণ করে সরকার। 34 টাকা কেজি ধরা হয়েছে ধান, 50 টাকা কেজি ধরা হয়েছে সিদ্ধ চাল, 49 টাকা কেজি ধরা হয়েছে আতপ চাল। এটাকে প্রপোর্শনেটলি কিন্তু 100 কেজি ধান মিলিং করলে 65 কেজি চাল পাওয়া যায়। ওইটাকে হিসাব করে আমরা এখানে এটা করেছি। এছাড়া ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, অপরিশোধিত তেল আমদানির চেষ্টা করছে সরকার। অপরিশোধিত তেল আনার জন্য আমরা একটা বিষয় করছি সৌদি আরব থেকে। আমাদের ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে ওরা অপরিশোধিত তেল এনে ওটা রিফাইন করে, ওটা একটা বড় অঙ্ক আমরা নিয়ে আসবো। ইউরিয়া সার এবং আমরা টিএসপি সার, এই দুইটা সারই যথেষ্ট পরিমাণে আমরা ইসে করেছি। নতুন পে স্কেল ইস্যুতেও কথা বলেন উপদেষ্টা। পে কমিশনের ব্যাপার আছে, সেটা আমরা এখন কিছু বলতে পারি না, কারণ ওটা দেখা যাবে কি এটা কতদূর যায়। আগামী সরকারি হয়তো সেটা ইসে করতে পারে। এদিকে নিজ মন্ত্রণালয়ে পেঁয়াজের দাম নিয়ে কথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এক সপ্তাহের মধ্যে দাম না কমলে আমদানির কথা জানান তিনি। এই সপ্তাহের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফেরত না আসে, আমরা আমদানি দিয়ে বাজার ব্যবস্থায়, সরবরাহ ব্যবস্থায় যোগানের উন্নতি ইনশাল্লাহ ঘটাবো। একাধিক কারণে পেঁয়াজের দাম বেড়েছে উল্লেখ করে কিছুদিনের মধ্যেই বাজার স্থিতিশীল হবে বলেও আশা জানান বাণিজ্য উপদেষ্টা। আমাদের কাছে 2800 আইপির আবেদন আছে। আমরা এই 2800 আইপির যদি 10%ও ছেড়ে দিই, বাজার স্বাভাবিকভাবে ধস নামবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। মেহেরপুরে বিলের শাপলা তুলতে গিয়ে 4 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সন্ধ্যায় সদর উপজেলা বারাদি মসুরি ভাজা বিলে এ ঘটনা ঘটে। নিহতরা হলো রাজনগর গ্রামের মল্লিকপাড়ার ফাতেমা, আফিয়া, মিম এবং আলেয়া। এর মধ্যে ফাতেমা ও মিম মমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের 8ম শ্রেণীর এবং আফিয়া ও আলেয়া রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2য় শ্রেণীর শিক্ষার্থী। বিকেলে 4 জন বারাদি মসুরি ভাজা বিলে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে
দিলে দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে 4 জনের মরদেহ উদ্ধার করে। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 6 জনের মৃত্যু হয়েছে। এই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন 1195 জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 313 জনে। আর বছরে শনাক্ত রোগী বেড়ে হয়েছে 78,543 জন। সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায় 24 ঘন্টায় মৃতদের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 2 জন, দক্ষিণ সিটি কর্পোরেশনে 2 জন ও বরিশাল বিভাগে 2 জনের মৃত্যু হয়েছে। ঢাকার অন্যতম ব্যস্ত ব্যবসায়িক কেন্দ্র উত্তরা খালপাড়ে নতুন শোরুম উদ্বোধন করল শীর্ষস্থানীয় প্রিমিয়াম ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স বিক্রেতা প্রতিষ্ঠান ট্রান্সকম ডিজিটাল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার শাহিদুল ইসলাম। এই সময় প্রতিষ্ঠানটির হেড অফ বিজনেস রাশিদুল ইসলাম বলেন, 3 দশক ধরে আসল পণ্য ও নির্ভরযোগ্য সেবার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করেছে ট্রান্সকম ডিজিটাল। উত্তরায় আধুনিক প্রযুক্তিকে আরও সহজলভ্য করতেই সেখানে শোরুম দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ফুটবল ফরওয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম ও ডিফেন্ডার রহমত মিয়া ইনজুরিতে পড়ায় অবশেষে বাংলাদেশ দলে ডাক পেলেন মিডফিল্ডার কিউবা মিচেল। তার পাশাপাশি জায়গা পেলেন উইঙ্গার মোর্শেদ আলী। ইতিমধ্যে দুজনই রোববার দুপুরে দলের সঙ্গে অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন। এর ফলে আগামী 18 নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচে দেখা যেতে পারে 2 ফুটবলারকে এবং জাতীয় দলে প্রথমবারের মতো জায়গা পেলেন প্রবাসী কিউবা মিচেল। ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে। এর আগে অনূর্ধ্ব 23 দলে খেলা হলেও সিনিয়র দলে কখনোই খেলা হয়নি কিউবার। এই ছিল মোহনা সংবাদ। যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জুলাই হত্যাযজ্ঞে হাসিনার মামলায় রায়ের তারিখ নির্ধারণ বৃহস্পতিবার। রায় ঘিরে উৎকণ্ঠা নেই বলছে প্রসিকিউশন। গণভোট জুলাই সনদ নয়, দেশের মানুষ ভোট দিতে উদ্গ্রীব বললেন ফখরুল। গণতন্ত্র বিরোধীরাই নির্বাচন বাধাগ্রস্ত করছে অভিযোগ আমির খসরুর। 10ম গ্রেড সহ 3 দাবিতে শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের লাগাতার অবস্থান। প্রথম দিনের কর্মবিরতিতে অচল সারা দেশের বিদ্যালয়। এবং 1 সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম না কমলে আমদানির সিদ্ধান্ত সরকারের। আমন মৌসুমে ধান চালের সংগ্রহের লক্ষ্যমাত্রা সহ মূল্য নির্ধারণ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।